শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টায় দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবরই আপনাদের জানাবো। আমি সৌমিত্র শুভ্র। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। 10 কোটি মানুষকে ভ্যাকসিন দিতে চায় সরকার। এর মধ্যে 5.5 কোটি মানুষের টিকা নিশ্চিত করা গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। মানিকগঞ্জের বাগানবাড়িতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, জানুয়ারির মধ্যেই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার প্রথম চালানের 50 লাখ ডোজ টিকা পাওয়া যাবে। চলতি সপ্তাহেই পরিশোধ করা হবে টিকার মূল্য। আমরা অ্যাস্ট্রাজেনেকার সাথেই কথা বলেছি আরও বাড়তি ভ্যাকসিন পাওয়ার জন্য। চায়না থেকেও আমরা অফার পেয়েছি, আবারও অন্য কোম্পানি। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনার ভ্যাকসিনে অগ্রাধিকার পাবেন স্বাস্থ্যকর্মী, পুলিশ সহ ফ্রন্টলাইনার, জ্যেষ্ঠ নাগরিক, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন রোগে আক্রান্তরা। ভ্যাকসিন দেওয়ার প্রয়োজনীয় জিনিসপত্র আমদানি করা হচ্ছে বলেও জানিয়েছেন নীতি নির্ধারকরা। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বলবে যে হ্যাঁ, এটা যেহেতু ইন্টারন্যাশনালি অ্যাপ্রুভ, এটা এখন আমরা মানুষের জন্য ব্যবহার করতে পারি। আমরা আশা করতেছি এই মাসটা শেষে অথবা ফেব্রুয়ারিতে টিকা চলে আসবে। আমরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তালিকা সংগ্রহ করছি সরাসরি। ভ্যাকসিনেটরদের প্রশিক্ষণটাও যে কোনো মুহূর্তেই শুরু করে ফেলবো। তো আমরা আশা করছি যে টিকা আসতে আসতে আমাদের যে প্রিপারেশন যতটুকু আছে, যেগুলো প্রয়োজন, সেগুলো আমরা ইনশাল্লাহ কমপ্লিট করতে পারবো। আমরা কেউই এখান থেকে খুব একটা বেনিফিট হব না যদি না আমরা সিস্টেম্যাটিক্যালি এটাকে ইউজ করতে পারি। এই কথাটাই হলো আমাদেরকে বলতে হবে, এবং এটার জন্য অনেক রকমের সচেতনতার প্রয়োজন আছে, কিন্তু সেটা কোনোভাবে আইন করে জোর দিয়ে যতটা করা যাবে তার থেকে বেশি করা যাবে আমাদের নিজেদের মধ্যে সচেতনতা। ভারতে শুরু হয়েছে করোনার ভ্যাকসিন প্রয়োগের পরীক্ষামূলক কার্যক্রম। সেরাম ইনস্টিটিউট উৎপাদিত কোভিশিল্ড প্রয়োগের ড্রাই রান চলছে সব রাজ্যেই। শনিবার এই কার্যক্রমের উদ্বোধন করেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার হর্ষবর্ধন। প্রায় 130 কোটি জনসংখ্যার দেশ ভারতে টিকা কার্যক্রম কিভাবে চালানো হবে সেটি ঠিক করতেই চলছে এই সীমিত ভ্যাকসিন কর্মসূচি। মন্ত্রী জানান, এই প্রক্রিয়ায় আসল ভ্যাকসিন ছাড়া বাকি সবকিছু চলবে নিয়ম মাফিক। শুক্রবার জরুরি প্রয়োগের জন্য দেশটির বিশেষজ্ঞ কমিটির অনুমোদন পায় অক্সফোর্ডের করোনার টিকা। কারা ভ্যাকসিন পাবেন, কিভাবে সেগুলো দেয়া হবে, পরিবহন কিভাবে হবে, এই বিপুল কর্মযজ্ঞ আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। সেটা নিশ্চিত করতেই এই পরীক্ষামূলক কার্যক্রম। এটাকে মহড়া বলা যায়। সবকিছু নিয়ম মতো চলছে, শুধু আসল ভ্যাকসিন ছাড়া। যুক্তরাজ্যে ভিন্ন বৈশিষ্ট্যের করোনা ভাইরাসের আর নাম্বার বর্তমানে অবস্থান করছে 1.1 থেকে 1.3 মধ্যে। কোভিড-19 তুলনায় যা 0.4 থেকে 0.7% পর্যন্ত বেশি। এ কারণেই ভাইরাসটি বেশি সংক্রামক। লন্ডনের ইম্পেরিয়াল কলেজের গবেষণায় উঠে এসেছে এই তথ্য। করোনা ভাইরাস সহ যে কোনো রোগের সংক্রমণ সক্ষমতা পরিমাপ করা হয় আর নাম্বার দিয়ে। এর মাধ্যমে নির্ণয় করা হয় একজন থেকে ভাইরাসটি কতজনের দেহে ছড়াচ্ছে। বলা হচ্ছে, নতুন প্রজাতির ভাইরাসে যে বৈশিষ্ট্য দেখা যাচ্ছে তাতে সবচেয়ে বিপজ্জনক হলো আর নাম্বার বেড়ে যাওয়া। নতুন প্রজাতির ভাইরাসটির কারণে ইংল্যান্ডে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে 3 গুণ। বিশ্বজুড়ে 24 ঘন্টায় আরও 10,000 প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে 5.5 লাখের বেশি। ফলে মহামারীর বছর জুড়ে মৃতের সংখ্যা ছাড়ালো 18,34,000। আক্রান্ত 8 কোটি 43 লাখ মানুষ। শুক্রবারও 2,000-এর বেশি মৃত্যুতে যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি 3,56,000 ছাড়িয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ 600-র বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাজ্যে। দিনে 400 থেকে 550 করে মৃত্যু রেকর্ড করেছে রাশিয়া, ব্রাজিল, ইতালি, দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড। দেশে করোনায় প্রাণ গেল আরও 23 জনের। গত 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 684 জন। মৃত 23 জনের মধ্যে 17 জন পুরুষ। মহামারীতে এ পর্যন্ত দেশে প্রাণহানি 7,599 জনের। স্বাস্থ্য দপ্তর জানায়, গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 9,701টি। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা 5,15,184 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 964 জন। মোট সুস্থ 4,59,620 জন। শনিবার দ্বিতীয় দিনের মতো বিতরণ করা হয়েছে নতুন বই। সকালে রাজধানীর বিভিন্ন স্কুলে স্বাস্থ্যবিধি মেনে অভিভাবক শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়।
পাঠ্যপুস্তক পাওয়ার সাথে 9 মাস পর নিজের স্কুলে যেতে পেরে উচ্ছ্বসিত ছিল শিক্ষার্থীরা। 1 থেকে 12 জানুয়ারি চলবে নতুন বই বিতরণ কার্যক্রম। সংক্রমণ ঠেকাতে প্রতিদিন ভিন্ন ভিন্ন শ্রেণীর বই বিতরণ করা হচ্ছে। আমি বইগুলো খুলে খুলে দেখছিলাম, গন্ধ শুকছিলাম। নতুন বইয়ের গন্ধ অনেক সুন্দর। অনেকদিন পর ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছে আর নতুন বই পেয়েছি, অনেক মজা লাগছে। এটা বছরে একবারই বই উৎসব হয়, সব ফ্রেন্ডের সাথে একসাথে তারা সেলিব্রেট করে, কিন্তু এইবার তো সেটা একেবারেই নাই। শৈশব জীবনে স্কুলে যে নতুন বইয়ের মুহুরিত গন্ধ, সেই গন্ধটি পেয়ে আমি আমার বাচ্চারই ফিল করতেছি। বাচ্চারা তোমরা হাত তুলো এভাবে করে নিচ্ছে, সেটা দেখার মতো ছিল। আমরা খুবই মিস করছি। কেউ এসেছে, বন্ধুদের সাথে দেখা হয়নি, আসবে কি আসবে না মনে একটা ভয় আছে, আর আমরা ওইভাবে নিয়ে বসে আছি। সবকিছুই এখন অন্যরকম, অবশ্যই এটা কষ্টের। ঢাকার বাইরেও নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে এভাবে বই বিতরণ করায় সন্তুষ্ট শিক্ষার্থী আর অভিভাবকরা। নতুন বই হাতে আনন্দে মেতে উঠেছেন সবাই। এদিকে নতুন বছরের বই বিতরণ কার্যক্রমের পর দ্রুতই অনলাইনে ক্লাসের শিডিউল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষকরা। অনেকদিন বাড়িতে বন্দি ছিলাম, এখন মনটা ভালো লাগতেছে। নতুন বছরের নতুন চকচকে মালাটা একটি বই নিতে পারবো, এটা সত্যি খুবই আনন্দের এবং খুবই খুশি, যেটা বর্ণনাতীত ভাষায় প্রকাশ করা যায়। স্কুলটা খুললে ভালো হবে, আর পড়াশোনাটা এখন নতুন বই পেয়ে একটু আনন্দ পাবে। ঢাকার মৃত খাল, কালভার্ট ও ড্রেনের প্রবাহ ফিরিয়ে আনতে শুরু হয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনের 3 মাসের ক্র্যাশ প্রোগ্রাম। শনিবার প্রথম দিনে রাজধানীর অন্যতম বড় পান্থপথ কালভার্টের 3টি মুখের বর্জ্য অপসারণ করা হয়। সকালে কারওয়ান বাজার মোড়ের পান্থকুঞ্জ পার্কের ভেতর কালভার্টের মূল মুখ পরিষ্কারের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। আধুনিক সরঞ্জাম নিয়ে বিপুল সংখ্যক পরিচ্ছন্নতা কর্মী এতে অংশ নেন। ঢাকা দক্ষিণ সিটি জানায়, পান্থকুঞ্জ পার্ক থেকে শুরু হওয়া কালভার্টটি শেষ হয়েছে ধানমন্ডি রাসেল স্কয়ারে। এতে মোট 24টি মুখ রয়েছে। 24টির মুখে আটকে থাকা কঠিন বর্জ্য অপসারণ করা হবে। আমাদের ভিতরে লোক প্রবেশ করাতে হবে, যন্ত্র প্রবেশ করাতে হবে, ক্রেন প্রবেশ করাতে হবে, আমাদের প্রেসার দিয়ে পানি দিতে হবে এবং সাকার মেশিন ব্যবহার করতে হবে, সাকশন করে উঠাতে হবে। যেই কানেকশানগুলো আছে এই কালভার্টের ভিতরে পড়েছে, কানেকশানের মুখগুলো বন্ধ হয়ে গেছে, এই কানেকশানে ওই মুখগুলোও ছুটাতে হবে। মার্চের মধ্যে আমরা কাজ শেষ করতে চাই, কারণ এপ্রিল থেকে বর্ষা শুরু হয়, যেন আমরা এপ্রিলের শুরু থেকে ঢাকা শহরকে জলবদ্ধতা থেকে মুক্ত দিতে পারি। সে পরিকল্পনা নিয়ে আমরা কাজ শুরু করেছি। আশা করছি আমরা এর মধ্যে এই 3টা খাল এবং 2টা কালভার্ট পরিপূর্ণভাবে আমরা পরিষ্কার করতে পারবো। কক্সবাজার সমুদ্র সৈকতকে দখলমুক্ত করার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে। বাঁচাও কক্সবাজার ও বাঁচাও সৈকত স্লোগানে এই গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়। পৃথিবীর দীর্ঘতম এই সৈকত রক্ষার দাবিতে গণস্বাক্ষর করেন ছাত্রছাত্রী, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা। সম্প্রতি খণ্ড খণ্ড করে সমুদ্র সৈকত দখলে নামে স্থানীয় প্রভাবশালীরা। এ নিয়ে সাধারণ মানুষের মাঝে তৈরি হয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া। অর্থপাচার দেশের অর্থনীতিতে ক্যান্সারের মতো ক্ষত তৈরি করেছে। এটি রোধ করতে পারলে অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হতো। শনিবার সকালে রাজধানীতে এক বিতর্ক অনুষ্ঠানে এই মন্তব্য করেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান। এ সময় বক্তারা অর্থপাচার ঠেকাতে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় এবং জড়িতদের নাম প্রকাশের দাবি জানান। অর্থপাচার রোধে 10 দফা সুপারিশ দিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির সভাপতি হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ব্যবসায়ী, রাজনীতিবিদদের পাশাপাশি আমলারাও এর সাথে জড়িত। একটা দুষ্ট খত যেটা আমাদের সমাজের সম্ভাবনাগুলোকে কুরে করে খাচ্ছে। সরকার স্বীকার করতেছেন, বিভিন্ন আইন করছেন, প্রতিষ্ঠান করছেন, কিন্তু এটা যাচ্ছে না। সেই জায়গাটাতে আমি দেখি যে এনফোর্সমেন্টের দুর্বলতা আছে এবং সামাজিক সচেতনতা সেটারও দুর্বলতা আছে। দুর্নীতিবাজদের যদি আমরা নামের তালিকা প্রণয়ন করে জাতীয় সংসদের মাধ্যমে একটা শ্বেতপত্র প্রকাশ করতে পারি, তাহলে দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করে আমরা জনগণের কাছে যদি উপস্থাপন করি, তাহলে কিছুটা হলো আমি মনে করি আমরা এই অর্থ পাচারকে রোধ করতে পারবো। সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রধান আসামি চালক শহীদকে গ্রেফতার করেছে সিআইডি। শনিবার ভোরে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মিজানুর রহমান। তিনি জানান, গ্রেফতারের পর তাকে নেওয়া হয় পুলিশ সুপার কার্যালয়ে। সেখানে কিছু সময় চলে জিজ্ঞাসাবাদ, এরপর তাকে ঢাকায় নিয়ে আসা হয়। এর আগে 28 ডিসেম্বর ধর্ষণ চেষ্টায় জড়িত থাকার অভিযোগে বাসের হেলপার রশিদকে ছাতক থেকে গ্রেফতার করে পিবিআই। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি। এনজিওগ্রামের পর কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেছেন তার আর্টারিতে 3টি ব্লকেজ ধরা পড়েছে। শনিবার নিয়ম মেনে জিম করছিলেন সৌরভ। এমন সময় পিঠে ব্যথা অনুভব করেন তিনি। এরপর মাথা ঘুরে পড়ে যান গাঙ্গুলি। দ্রুত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতিকে। হাসপাতালে আছেন গাঙ্গুলির স্ত্রী ডোনা। সৌরভের শারীরিক অবস্থার বিষয়ে নিশ্চিত হতে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। তার সুস্থতা কামনা করে টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও সাবেক সতীর্থ সচিন টেন্ডুলকার সহ অনেকেই। We took him to the cath lab. We did the primary, angiography, followed by angioplasty. There are blocks in his heart, which is, it's already been treated, and he's doing fine currently. উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণায় বড় প্রভাব থাকতে পারে বঙ্গবন্ধু টি-20 চ্যাম্পিয়নশিপের পারফরম্যান্স, এমনটাই মনে করেন ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। দল নির্বাচনে অভিজ্ঞতা ও কার্যকারিতা বিবেচনা করবেন নির্বাচকরা, এই প্রত্যাশা সাবেক এই ক্রিকেটারের। লিটনকে খুব কমফোর্টেবল মনে হয়েছে এবং দেখে মনে হয়েছে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড নাও, এইখন যে ফর্মে আছে। সৌম্য বেশ ভালো ফর্মে আছে ঠিকই, বাট ওর বেস্ট জায়গায় এখন নেই। মাশরাফির যে অবদান আছে ক্রিকেটে এবং ও এখনও যেভাবে আছে, হয়তো একটা ম্যাচ খেলে হয়তো রিটায়ার করতে পারে, ইটস আপ টু হিম। বাট এটা একটা খুব আমি বলবো যে সৌহার্দ্যমূলক একটা ইয়ার মধ্যে হওয়া উচিত। নিউজিল্যান্ড পাকিস্তান টেস্ট সিরিজ জয়া ড্র ভিন্ন এই দুই সমীকরণে আজ মুখোমুখি হবে নিউজিল্যান্ড পাকিস্তান। ক্রাইস্টচার্চে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 4টায়। দুর্দান্ত ফর্মে আছেন টেস্ট র্যাঙ্কিংয়ের 1 নম্বর ব্যাটসম্যান কেন উইলিয়ামসন, রস টেইলররা। সাম্প্রতিক পরিসংখ্যানে অনেক এগিয়ে নিউজিল্যান্ড। 2014 সাল থেকে এখন পর্যন্ত দুদল মুখোমুখি হয়েছে 9 টেস্টে, যার 6টিতে জয় ব্ল্যাক ক্যাপদের, 2 জয় পাকিস্তানের। প্রথম টেস্টে 101 রানের বড় জয়ে সিরিজে 1-0 এগিয়ে আছে স্বাগতিক নিউজিল্যান্ড। রেস্টুরেন্টে খেতে গিয়ে এবার আইসোলেশনে যেতে হলো রোহিত শর্মা সহ 5 ভারতীয় ক্রিকেটারকে। নতুন বছরের প্রথম দিনে মেলবোর্নের একটি রেস্তোরাঁয় খেতে যান এই ক্রিকেটাররা। যে ভিডিও নভলদীপ সিং নামের এক ভক্ত টুইট করলে নজরে পড়ে ভারত অস্ট্রেলিয়ার 2 ক্রিকেট বোর্ডের। পাঠানো হয় আইসোলেশনে। সেই সাথে তাদের বিরুদ্ধে আনা জৈব সুরক্ষা বলয়ের প্রোটোকল ভাঙার অভিযোগ তদন্ত করছে 2 ক্রিকেট বোর্ড। তবে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড জানিয়েছে আইসোলেশনে থাকা অবস্থায় অনুশীলন করতে পারবেন ক্রিকেটাররা, তবে সেটি পুরো স্কোয়াডের সঙ্গে নয়, বরং ভেন্যুতে যেতে হবে আলাদা হয়ে। নতুন বছরে বিএনপিকে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার সকালে বিআরটি এর সাথে মতবিনিময় সভায় বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এই আহ্বান জানান তিনি। বিএনপি নতুন বছরে গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন করার ঘোষণা প্রসঙ্গে বলেন, দেশে গণঅভ্যুত্থানের বস্তুগত দিক এখন নেই। সরকারের 12 বছরে বিএনপি কোনো আন্দোলন করতে পারেনি, তাই জনগণ এখন তাদের আন্দোলনে আস্থা পায় না। গণঅভ্যুত্থান ঘটিয়ে সরকারের পরিবর্তন ঘটানোর শপথ নিয়েছে বছরের প্রথম দিন। আমি বিএনপিকে তার আগে পজিটিভ পলিটিক্সের ধারা ফিরে আসার আহ্বান জানাচ্ছি। নতুন বছরে জাতিকে সংগঠিত করে আন্দোলনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফের স্মরণ সভায় এই মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বলেন, স্বাধীনতার 50 বছরেও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পায়নি, মানুষ দুঃসহ জীবনযাপন করছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, আওয়ামী লীগ 2018 সালে মধ্যরাতে ভোট ডাকাতি করে গণতন্ত্র ধ্বংস করেছে। পঞ্চাশ বছর হতে যাচ্ছে আমাদের স্বাধীনতার। এই 50 বছর পরেও আমরা এই কথা বুক ফুলে বলতে পারছি না যে আমরা স্বাধীন, আমরা গণতান্ত্রিক দেশে বাস করছি, আমার এখানে গণতন্ত্র আছে, আমার অধিকার আছে, আমার কথা বলার অধিকার আছে, এই কথা আমরা বলতে পারছি। 42তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালি করেছে ছাত্রদল।
শনিবার বেলা 11:30টার দিকে সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহীদ মিনারে আসতে শুরু করেন। পরে শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয় ক্যাম্পাস। তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। ছাত্রদলের 42তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটিতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের পৌরসভা চত্বর থেকে র্যালি বের করা হয়। এটি শহরের প্রধান সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে আয়োজন করা হয় আলোচনা সভা। এতে বক্তারা বলেন, মামলা হামলা করে ছাত্রদলকে দমানো যাবে না। রাজপথে সরকার বিরোধী আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়। যুবলীগ করতে হলে চাঁদাবাজি রংবাজি করা যাবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন সংগঠনটির প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। চট্টগ্রামের দোহাজারীতে যুবলীগের নবনির্বাচিত তথ্য ও গবেষণা সম্পাদক মীর মহিউদ্দিনকে দেশ ও গণসংবর্ধনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বলেন, যুবলীগে হাইব্রিডদের স্থান হবে না। সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগ নেতা ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন, বদিউল আলম, মাঝারুল শাহিন সহ অন্যরা। পরিকল্পিত বিনিয়োগ ও পণ্য বহুমুখীকরণের মাধ্যমে সরকারি চিনিকলগুলোকে লাভজনক করার দাবি জানিয়েছে সুগার মিলস চিলড্রেন ফোরাম। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে সরকারি মালিকানাধীন চিনিকলগুলো বন্ধ না করার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, কারখানাগুলোকে আধুনিকায়ন ও দুর্নীতি দূর করে লাভজনকভাবে চালানো সম্ভব। চিনিকলের লোকসানের জন্য দুর্নীতি আর অব্যবস্থাপনাকে দায়ী করা হয়। বিপণন ব্যবস্থার চরম অদক্ষতার জন্য হাজার হাজার টন অর্গানিক চিনি অবিকৃত অবস্থায় পড়ে আছে বলেও জানানো হয় মানববন্ধন থেকে। গাইবান্ধার মহিমাগঞ্জে রংপুর চিনিকলের 92 জন শ্রমিক কর্মচারী ছাঁটাইয়ের প্রতিবাদে মিলের এমডি মোহাম্মদ নুরুল কবিরকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। শনিবার সকাল 10টা থেকে এমডি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিক কর্মচারীরা। অভিযোগ, কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে শ্রমিক কর্মচারীদের ছাঁটাই করা হচ্ছে। বিক্ষোভের খবর পেয়ে শ্রমিকদের শান্ত করে পুলিশ। এদিকে শ্রমিক কর্মচারী ছাঁটাইয়ের ঘটনায় কর্তৃপক্ষ জানায়, মিল চালু হলে আবারও কাজ করার সুযোগ পাবেন শ্রমিকরা। যদি কোনো সময় মিলে মারাই হয় তাহলে ওদেরকে আবার হাজিরা দেওয়া যাবে, ঢাকা হবে কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে। আবাসিক ভবনে শিক্ষা প্রতিষ্ঠান করার প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রামের হালিশহর এলাকার মানুষ। মানববন্ধনে তারা অভিযোগ করেন, নীতিমালা ভঙ্গ করে হালিশহর আনন্দীপুর এলাকার একটি আবাসিক ভবনের 2টি ফ্ল্যাটে জোরপূর্বক মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে। ফ্ল্যাট মালিকদের অনুমতিও নেওয়া হয়নি। আবাসিক এলাকার পরিবেশ রক্ষা এবং নিরাপত্তার স্বার্থে মাদ্রাসা অন্যত্র স্থানান্তরের দাবি জানান এলাকার মানুষ। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শৈত্যপ্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকবে। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। তবে দিনে ও রাতের তাপমাত্রার পার্থক্য অপরিবর্তিত থাকতে পারে। এদিকে হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর ভিড় বাড়ছে। বেশি আক্রান্ত হচ্ছেন শিশু এবং বৃদ্ধরা। শীতবস্ত্রের অভাবে তীব্র শীতে দুর্ভোগ পোহাচ্ছেন খেটে খাওয়া মানুষ। নেত্রকোনায় চিরনিদ্রায় শায়িত হলেন মহিলা পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা আয়েশা খানম। দীর্ঘদিন ধরে অসুস্থ আয়েশা খানমের অবস্থার অবনতি হলে শনিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বাংলাদেশ মহিলা পরিষদ প্রাঙ্গণে আয়েশা খানমের মরদেহ নেওয়া হলে সহকর্মী সহ শুভানুধ্যায়ীরা শ্রদ্ধা জানান। এরপর মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ি নেত্রকোনায়। 69-এর গণঅভ্যুত্থান, 70-এর নির্বাচন এবং 71-এর অসহযোগ আন্দোলন সহ স্বাধীনতা যুদ্ধে সামনের সারিতে ছিলেন এই নারী নেত্রী। আন্দোলনে এক এক প্রজন্ম এক একভাবে এক এক রকম করে আগে নিয়ে যাবে, সেভাবে আন্দোলন আগাবে, কিন্তু শূন্যতাই থাকবে। উনি আমাদের আন্দোলনের একদম মাথা, আজকে সেটা চলে গেল। নারীদের অধিকার আদায়ের আন্দোলনে উনার একটা প্রতিষ্ঠানের মতো উনি হয়ে গেছিলেন। এই দেশের একটা ঐক্যবদ্ধ শক্তিশালী নারী আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রেও কিন্তু তিনি অবদান রেখে গেছেন। ভারতে বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে এবার বিজেপি নেতার বাড়ির সামনে গোবর ফেলে প্রতিবাদ জানালেন কৃষকরা। পাঞ্জাবের হোশিয়ারপুরে ঘটে এই ঘটনা। স্থানীয় বিজেপি নেতা তিকসান সুদের বাড়ির সামনে ট্রাক ভর্তি গোবর ফেলে জানানো হয় এই অভিনব প্রতিবাদ।
গণমাধ্যম জানায় কয়েকদিন ধরেই ওই বিজেপি নেতার বাড়ির সামনে বিক্ষোভ করছিলেন কৃষকরা। শুক্রবার তিকসান সুদের বাড়ির সামনে সদর দরজার সামনে ট্রাকে করে গরুর গোবর এনে ফেলে রাখা হয়। এই ঘটনায় ক্ষোভ জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে আবারও বড় ধরনের বিক্ষোভ হয়েছে নেপালে। কর্মসূচিতে আরও দাবি ওঠে নেপালকে হিন্দু রাষ্ট্র ঘোষণা। রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টির ডাকে শুক্রবার রাজধানী কাঠমান্ডুতে হয় এই বিক্ষোভ। এতে বিদ্যমান রাজনৈতিক শাসন ব্যবস্থা বিলুপ্ত ঘোষণার আহ্বান জানান আন্দোলনকারীরা। রাজনীতিতে চলমান অচলাবস্থার জন্য দেশটির রাজনীতিবিদদেরও দায়ী করেন তারা। অভ্যন্তরীণ কোন্দলে ক্ষমতাসীন নেপাল কমিউনিস্ট পার্টির মধ্যে বিভক্তির কারণে 20 ডিসেম্বর পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেন নেপালি প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির অনুরোধে দেওয়া হয় আগাম নির্বাচনের তারিখও। ডিসেম্বরেও রাজতন্ত্র পুনর্বহালের দাবিতে বড় আন্দোলন হয়েছিল নেপালে। রাষ্ট্র পরিচালনার নিরপেক্ষ শক্তি হিসেবে রাজতন্ত্র চাই আমরা, একই সাথে হিন্দু রাষ্ট্র চাই। সংবিধানে ধর্ম নিরপেক্ষতা, কেন্দ্রীয় শাসন ব্যবস্থার মতো ধারাগুলোর প্রত্যাহার চাই। বর্তমান সরকার দেশ পরিচালনায় ব্যর্থ। শাসন ব্যবস্থা বদলেও নেপালকে ধ্বংসের দ্বার প্রান্তে যাওয়া থেকে রক্ষা করতে পারছে না। এই অবস্থায় দেশ ও জাতির নিরাপত্তায় রাজতন্ত্র আর হিন্দু রাষ্ট্রের পুনর্বহাল প্রয়োজন। অজ্ঞাত দুর্বৃত্তদের হামলার কবলে পড়ল মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসির বাড়ি। স্প্রে পেইন্ট আর লাল কালি লেপে দেওয়া হয় তার ক্যালিফোর্নিয়ার বাড়িতে। নতুন বছরের প্রথম প্রহরে সান ফ্রান্সিসকোতে পেলোসির বাড়ির গ্যারেজ, ড্রাইভওয়ে আর গাছের ওপর স্প্রে পেইন্ট ও লাল রং ছেটানো হয়। প্রতিবাদসূচক গ্রাফিতিও দেখা যায় সেখানে। গ্যারেজের প্রবেশপথও কালো প্লাস্টিক আর টেপ দিয়ে মুড়িয়ে দেওয়া হয়। বেশ কিছু গণমাধ্যম জানিয়েছে ঘটনাস্থলে একটি শূকরের মাথাও পড়েছিল। এসবের সাথে জড়িত কারা তা এখনও জানা যায়নি। করোনা সহায়তা বিল নিয়ে ট্রাম্প প্রশাসনের সাথে দ্বন্দ্বের মধ্যেই ঘটল এই ঘটনা। ফেডারেশন কাপ ফুটবলের খবর। শেষ 8-এর শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মোহামেডানকে হারিয়ে আসরের সেমিফাইনাল নিশ্চিত করেছে সাইফ স্পোর্টিং ক্লাব। নির্ধারিত সময়ের খেলা 2-2 সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। সেখানেও ছিল 4-4 গোলের সমতা। এরপর সাডেন ডেথে 3-2 গোলের জয়ে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত হয় সাইফ স্পোর্টিং। এর আগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের প্রথম মিনিটেই মোহামেডানকে লিড এনে দেন আতিকুজ্জামান। মিনিট 7-এর মাথায় ইমানুয়েলের গোলে সমতায় ফেরে সাইফ স্পোর্টিং। এরপর এনগুয়েকের গোলে লিড নেয় সাইফ। প্রথমার্ধের শেষ দিকে মোহামেডানকে সমতায় ফেরান সোলেমানে দিয়াবাতে। চাকরি হারালেন বাফুফের 18 কোচ। তাদের পরিবর্তে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে আরও 13 জনকে। সঙ্গে থাকবেন পুরনো 4 কোচ। রীতিমতো প্যানেল গঠন করে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে সব কোচদের। এমন তথ্য জানালেন বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান ভুইয়া মানিক। তার দাবি তৃণমূলের উন্নয়নে নিয়োগ দেয় সব কোচদের পাঠানো হবে বিভাগীয় শহরগুলোতে। বাফুফের দায়িত্ব তাদের পারফরমেন্স দেখা, আবার 1 বছর পরে তারা কাজ করবে কিনা সেটাও একটা বিষয় আছে। এটা একটা প্রক্রিয়া। এটা কিন্তু এমন না যে এই তাদেরকে বাদ দিয়ে নতুনদেরকে নেওয়া হয়েছে। এটা প্রতি বছরই কিছু নতুন সংযোজন ইতিপূর্বেও হয়েছে, এখনও হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনো একক দলের নন, তিনি জাতির বাংলাদেশের, এমন মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেন, বঙ্গবন্ধুকে জানতে পারলে জানা যাবে বাংলাদেশকে। শনিবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আয়োজনে বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেন শিক্ষা উপমন্ত্রী। এর আগে মুক্তিযুদ্ধের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন ও মুক্তিযুদ্ধ গ্যালারি পরিদর্শন করেন আমন্ত্রিতরা। যে জাতির পিতাকে নিয়ে জানার জন্য মুক্তিযুদ্ধ জাদুঘরের এই কর্মশালা আসলে একটি অত্যন্ত ভিন্ন মাত্রার একটি কাজ হয়েছে, যেটা আসলে আমরা কোনো রাজনৈতিক দলের গণ্ডিতে বাধা কোনো ব্যক্তিত্ব নন। বিদ্যুৎ উৎপাদনে সাফল্য এলেও এখনও বিতরণ ব্যবস্থা তৈরিতে ঘাটতি রয়ে গেছে বলে মন্তব্য করেছেন জ্বালানি বিশেষজ্ঞরা। ভুটান নেপালের জলবিদ্যুৎ খাতে বিনিয়োগ করার পরামর্শ দিয়ে বিশেষজ্ঞরা বলেন, এটি করা গেলে বিদ্যুৎ নিয়ে অনিশ্চয়তা অনেকটাই দূর হবে। শনিবার বিকালে এনার্জি অ্যান্ড পাওয়ার ম্যাগাজিনের আয়োজনে এক ওয়েবিনারে অংশ নিয়ে জ্বালানি ও অর্থ বিশেষজ্ঞরা এসব কথা বলেন। তারা আরও বলেন, দেশের মজুদ কয়লা ব্যবহারের এখনই সময়, নইলে আগামী দিনে কয়লা ব্যবহারের আর সুযোগ নাও থাকতে পারে। তারা বলেন, গত কয়েক বছরে দেশের উন্নয়নের পেছনে মূল শক্তি হিসেবে কাজ করেছে জ্বালানি খাতের সক্ষমতা বৃদ্ধি। চট্টগ্রামে অপরাধে জড়িয়ে পড়ছে পুলিশ সদস্য।
গত কয়েক মাসে ঘটেছে এমন একাধিক আলোচিত ঘটনা। গ্রেফতার এবং বরখাস্ত হয়েছেন কয়েকজন, তবে অপরাধে জড়ালে কোনো ছাড় নেই বলে সতর্কবার্তা দিয়েছে কর্তৃপক্ষ। সাম্প্রতিক সময়ে অপরাধ কর্মকাণ্ডে পুলিশের জড়িয়ে পড়ার হার লক্ষণীয়। এই ধরনের ঘটনা বন্ধে আরও কঠোর নজরদারির পরামর্শ বিশ্লেষকদের। বার্তা আমাদের সদস্যদের কাছে এবং জনগণের কাছে পরিষ্কার, আমরা কোনো অপরাধের দায় নেব না এবং সেক্ষেত্রে সে বিন্দুমাত্র ছাড় পাবে না। জেলা পুলিশের কোনো সদস্যও যদি কোনো অপরাধের সাথে জড়িত হয়, অপরাধের মাত্রা বিবেচনা করে আমরা কিন্তু কঠোর ব্যবস্থা নিয়েছি এবং আগামীতেও নিব। এটা মনস্তাত্ত্বিক ব্যাপার, এটা চারিত্রিক ব্যাপার এবং অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার স্বচ্ছতা নিশ্চিত করতে পারলে একমাত্র সম্ভব এটা থেকে মুক্তি। রাজধানীর মহাখালীতে ছুরিকাঘাতে কিশোর আরিফ নিহতের মামলায় 2 জনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ। তারা হলেন নিহত আরিফের বন্ধু জনি ও জোনাকি। শুক্রবার রাত 10:30টায় মহাখালী কাঁচা বাজারের সামনে আরিফকে হত্যা করা হয়। নিহতের বাবা কবির হোসেনের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে জনিকে দিয়ে তার ছেলেকে খুন করা হয়েছে। তার দাবি, জনি কাউকে মারধর করছে এমন ফোন পেয়ে ঘটনাস্থলে যায় আরিফ। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে জোনাকির কাছে থাকা ধারালো অস্ত্র নিয়ে আরিফকে আঘাত করে জনি। পুলিশের দাবি, ছিন্নমূলদের মধ্যে মাদক সেবনকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড। নিহত আরিফ 10ম শ্রেণীর ছাত্র। জনি, নুরু, জোনাকি ও টিপুকে আসামি করে হত্যা মামলা করে নিহতের বাবা। কিছুদিন আগে গ্যাঞ্জাম হয়েছিল নাইম আর আকাশের সাথে। ওই গ্যাঞ্জাম থেকে একটা শত্রুতার ইস্যু তৈরি হয়। হওয়ার পরে মনে করেন তারা গতকাল পরিকল্পনা করিয়া এই ঘামখোর ঠমখোর এদেরকে দিয়ে আমার সন্তানটারে মারাইছে। রাজশাহীতে বর্ষবরণের রাতে অতিরিক্ত মদ পান করে আরও 4 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মারা গেলেন 5 জন। হাসপাতালে এখনও চিকিৎসাধীন 15 জন। শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ফয়সাল, সজল, সাগর, মুন। চিকিৎসকরা জানান, বর্ষবরণের রাতে মদ পানের পরপরই মৃত্যু হয় এক যুবকের। এরপর হাসপাতালে ভর্তি করা হয় 20 জনকে। তার মধ্যে 14 জন এখনও চিকিৎসাধীন। ধারণা করা হচ্ছে বিষাক্ত মদ পানে তাদের মৃত্যু হয়েছে। মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রধান কার্যালয়ে নিজস্ব ভবন স্থানান্তর উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে এই ইন্স্যুরেন্স কোম্পানির নিজস্ব ভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় কোম্পানির চেয়ারম্যান নিজামুদ্দিন আহমদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় কোম্পানির চেয়ারম্যান পলিসি হোল্ডারদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করার অঙ্গীকার করেন। একই সাথে বীমা দাবি যথাসময়ে পরিশোধ করা হচ্ছে বলেও জানান তিনি। গায়ক আসিফের বিরুদ্ধে এবার মানহানি মামলা করেছেন আরেক সঙ্গীত শিল্পী ন্যান্সি। অভিযোগ, বিভিন্ন মিডিয়ায় তাকে নিয়ে মানহানিকর বক্তব্য দিয়েছেন আসিফ আকবর। পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে মিলেছে অভিযোগের সত্যতা। এই মামলায় গত 31 ডিসেম্বর আদালতের সমন পেয়েছেন আসিফ আকবর। নতুন বছর উপলক্ষে যমুনা ফিউচার পার্কে চলছে আকর্ষণীয় জুয়েলারি ফেস্টিভ্যাল। উৎসবের অংশ হিসেবে বিশ্বমানের এই শপিং মলের 2nd ফ্লোরের সবগুলো জুয়েলারি শপে বিশেষ ছাড় সহ নানা অফার দেওয়া হচ্ছে। এছাড়া কুঞ্জ ও গৌরব জুয়েলার্সের পক্ষ থেকে রয়েছে বিশেষ উপহার। প্রতি ভরি স্বর্ণ কিনলে মিলবে ডায়মন্ডের নোজপিন। উৎসব চলবে 10 তারিখ পর্যন্ত। নাটোরের সিংড়ায় ক্রিকেট একাডেমির উদ্বোধন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। কলম ক্রিকেট একাডেমি নামে ক্ষুদে ক্রিকেটারদের এই প্রশিক্ষণ ক্যাম্পে প্রাথমিক পর্যায়ে 50 জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে। কলম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে ক্রিকেটার তৈরির লক্ষ্যেই এই একাডেমির যাত্রা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ সহ আরও অনেকে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে বান্দরবানে স্থাপিত হচ্ছে স্মার্ট ভিলেজ। সদরের রেইচা থলিপাড়া এলাকায় কার্যক্রমের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর শয় সিং। বক্তারা জানান, মুজিববর্ষ উপলক্ষে রেইচা থলিপাড়া ও টঙ্কাবতী ইউনিয়নে স্মার্ট ভিলেজ স্থাপিত হবে। স্মার্ট ভিলেজে সুপেয় পানীয় জল সরবরাহ, চারা রোপণ, ফুড ব্যাংক, যোগাযোগ ব্যবস্থা সহ বিভিন্ন আধুনিক সুযোগ সুবিধার মাধ্যমে জনগণের ব্যাপক উন্নয়ন হবে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে সেবা ও সুযোগ প্রান্তজনে প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভায় বক্তারা বলেন, নানা প্রকল্পের মাধ্যমে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, বেদে জনগোষ্ঠীর উন্নয়নে বিশেষ ভাতা, শিক্ষার্থীদের উপবৃত্তি সহ নানা ধরনের সামাজিক ও আর্থিক সহায়তা কার্যক্রম চলছে।
সভা শেষে ক্যান্সার, কিডনি, লিভার সহ বিভিন্ন রোগে আক্রান্ত 15 জনকে 50,000 টাকার চেক প্রদান করা হয়। ভারতে বিজেপি নিয়ন্ত্রিত 2 রাজ্য উত্তর ও মধ্যপ্রদেশের পর বিয়ের মাধ্যমে ধর্মান্তর ঠেকানোর পরিকল্পনা চলছে গুজরাটেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের রাজ্য এটি। গণমাধ্যমের খবর, জোরপূর্বক বা কৌশলে হিন্দু নারীদের ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করা বন্ধে নতুন আইন করতে চায় রাজ্য সরকার, যদিও তা গুজরাটের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক আইনের সাথে সাংঘর্ষিক। 2003 সালের আইনটিতে কথিত লাভ জিহাদ বিষয়ক নতুন একটি ধারাও যুক্ত হতে পারে। বিদ্যমান আইনে জোরপূর্বক ধর্ম পরিবর্তনের ক্ষেত্রে অপরাধ প্রমাণে 4 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। হিন্দু নারীদের ইসলাম ধর্ম গ্রহণ করাতে প্রেমের ফাঁদে ফেলছেন মুসলিম পুরুষরা, এমন ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে ব্যাপক আলোচনা চলছে ভারতে। ভারতের ঐতিহাসিক নগরী আওরঙ্গাবাদের নাম পরিবর্তন নিয়ে মহারাষ্ট্রে আবারও মুখোমুখি অবস্থানে শিবসেনা কংগ্রেস জোট সরকার। দীর্ঘদিন ধরেই আওরঙ্গাবাদের মুসলিম নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছে শিবসেনা। মারাঠি যোদ্ধা ছত্রপতি সম্ভাজি মহারাজের নামে শহরের নাম সম্ভাজি নগর রাখার প্রস্তাব তাদের। এই বিষয়ে 1 বছর আগে আনুষ্ঠানিক চিঠিও দিয়েছে তারা। তবে শুক্রবার কংগ্রেসের সিনিয়র নেতা বালাসাহেব থোরাট জানান, নাম পরিবর্তন বিষয়ক পদক্ষেপের বিরুদ্ধে জোরালো অবস্থান নেবে তার দল। ভয়াবহ ঠান্ডায় কাঁপছে দিল্লি সহ ভারতের উত্তরাঞ্চল। 15 বছরের মধ্যে রেকর্ড নিম্ন তাপমাত্রা দেখেছে রাজধানী দিল্লি। বছরের প্রথম দিনে রাজধানীর তাপমাত্রা নেমেছে 1.1 ডিগ্রি সেলসিয়াসে। ঘন কুয়াশায় ঢাকা পুরো শহর। উত্তরাঞ্চলীয় 3টি শহরে হিমাঙ্কের নিচে নেমেছে তাপমাত্রা। তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। এরই মধ্যে আবার দিল্লি, উত্তরপ্রদেশ ও হরিয়ানার কয়েকটি এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। আগামীকাল তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। আরও 2টি বিশ্বকাপ খেলে অবসর নিতে চান ইউনিভার্সাল বস ক্রিস গেল। বার্তা সংস্থা ANI-কে এক সাক্ষাৎকারে জানান, এখনই খেলা ছাড়তে চান না তিনি। বয়স 41 পার হলেও ভারতে 2021 টি-20 বিশ্বকাপই শুধু নয়, 2022 টি-20 বিশ্বকাপেও খেলতে চান তিনি। তার অবসর নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, আরও 5 বছর তার খেলার বয়স রয়েছে, তাই নিজের স্বাভাবিক খেলা খেলে যাবার ইচ্ছা 22টি টি-20 সেঞ্চুরির মালিকের। ওয়ানডে আর টি-20-র পর এবার টেস্ট দলে অভিষেকের অপেক্ষায় ভারতীয় পেসার টি নাটারাজন। উমেশ যাদবের কাফ মাসলে ইনজুরির পর এবার শেষ 2 টেস্টের জন্য 18 জনের স্কোয়াডে ডাক পেয়েছেন তিনি। অস্ট্রেলিয়া সিরিজে নেটে বল করার জন্য এসেছিলেন থানগারাসু নাটারাজন, আর এখন 7 জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া সিডনি টেস্টের আগে টেস্ট স্কোয়াডেও ঢুকে গেলেন নাটারাজন। ঢাকা মেডিকেলের মর্গে পড়ে আছে এক মার্কিন নাগরিকের মরদেহ। 2.5 বছরেরও আগে স্বাভাবিক মৃত্যু হয়েছিল এই রবার্ট মাইরনের। তার বাংলাদেশি স্ত্রী মাজেদার অভিযোগ, দূতাবাসের অসহযোগিতায় মর্গে পড়ে আছে স্বামীর মরদেহ। আইনি জটিলতা ও দূতাবাসের ছাড়পত্রের কথা বলছে পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে রবার্টের মরদেহ সৎকার করা হবে নাকি যুক্তরাষ্ট্রে পাঠানো হবে সিদ্ধান্ত পাচ্ছে না থানা পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বেওয়ারিশ হিসেবে সৎকারেরও সুযোগ নেই। আমরা তার ভিসেরা সংরক্ষণ করেছি এবং তার হার্টও সংরক্ষণ করছি। সব কিছু মিলিয়ে আমার যতটুকু মনে পড়ে, এটা অনেক আগের ঘটনা, এটা আমার একটা স্বাভাবিক মৃত্যু ছিল। যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এই জন্য আমরা এটাকে কোনো কুল কিনারা করতে পারতেছি না, আমরা ডিসিশনও নিতে পারতেছি না। এম্বাসি আমরা বহুত কিছু করছি। এম্বাসি বলছে লাস্ট নিয়ে ফ্রিজে রাখছি, তাহলে কেন হারায় আমরা রেডি করব? কি সমস্যা? আমার তো কোনো ছিল না, ভুল ছিল না, একলাই লোর মধ্যে আমি জিততে পারি না হারতে পারি। দিনাজপুরের নবাবগঞ্জে আশুরার বিলে অবশেষে ধান রোপণ শুরু করেছেন কৃষকরা। তবে বিলের ওপর বাঁধ সংস্কার করা হলে ঘরবাড়ি ফসল ডুবে যাবে, এমন দাবিতে এখন পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত। গেল অক্টোবরের 30 তারিখ থেকে বিলের ওপরে থাকা ভাঙা বাঁধ যাতে সংস্কার না করা হয় সেজন্য আন্দোলন করে আসছেন তারা। তবে ধর্মঘটের 2 মাস পার হলেও প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের সাথে যোগাযোগ করা হয়নি বলে অভিযোগ আন্দোলনরত কৃষকদের। এখানে যদি আবার বাদ দেওয়া হয়, সব ফসলি জমি, ধান, ঘরবাড়ি সব ডুবে যাবে। দুর্নীতি, অভাব, অভিযোগের মধ্যে আমরা পড়ে আছি। এখন পর্যন্ত আমাদের কাছ থেকে কোনো প্রশাসনিকভাবে কোনো সহায়তা আসেনি যে এখানে বাঁধ নির্মাণ করা হবে না বা বাঁধ হবে, এ ধরনের কোনো আশ্বাস পাচ্ছি না। মৌসুমের শুরুতে যে পেঁয়াজ নিয়ে ছিল চাষির স্বপ্ন, সেটি নিয়ে এখন রাত দিন দুশ্চিন্তা। ভারতীয় পেঁয়াজ আমদানির শুরুর খবরে এরই মধ্যে বাজার পড়ে গেছে।
আর পুরোদমে আসা শুরু হলে দেশি পেঁয়াজ পানির দরে বিক্রি হবে বলে শঙ্কা চাষিদের। গুনতে হবে লোকসান। কৃষি বিভাগ বলছে পেঁয়াজ আবাদে স্বয়ংসম্পূর্ণতার পথে দেশ, এমন অবস্থায় আবাদ করে লোকসান হলে ব্যাহত হবে লক্ষ্যমাত্রা অর্জন। চট্টগ্রামে উদ্বোধন করা হলো দেশীয় ই-কমার্স মার্কেট প্লেস khazana.com.bd। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। বিশেষ অতিথি ছিলেন চসিকের প্রশাসক খোরশেদ আলম সুজন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী, মিডিয়া ও রাজনৈতিক নেতৃবৃন্দ। khazana.com.bdর চেয়ারম্যান ইয়াকুব আলম অভি জানান, তৃণমূলে নতুন উদ্যোক্তা সৃষ্টি, ঝামেলামুক্ত অনলাইন শপিং ও পাশাপাশি পণ্যের গুণগত মান ও সঠিক দাম নিশ্চয়তা প্রদান করবে। অনলাইনে পণ্য কেনাবেচায় মানুষের আগ্রহ বাড়ছে। বর্তমান করোনা পরিস্থিতিতে ই-কমার্স খাতের আরও বিকশিত হওয়ার সুযোগ এসেছে। সহজ শর্তে এই খাতে ঋণ প্রদান করা হলে বিপুল কর্মসংস্থান তৈরির পাশাপাশি দেশীয় পণ্যের বাজার শক্তিশালী করা সম্ভব। শনিবার সকালে রাজধানীতে বাংলাদেশ হস্তশিল্প অ্যাসোসিয়েশনের ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সম্মেলনে উদ্যোক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন করা হয়। উদ্যোক্তারা জানান, বর্তমানে ই-কমার্সের যেমন প্রসার ঘটছে, তেমনি কিছু মানুষ উদ্যোক্তা সেজে গ্রাহকের সাথে প্রতারণা করছে। ভোক্তাদেরকে আমরা সাধারণত বলি যে যারা ভেরিফাইড মনে হয়, বিশ্বস্ত মনে হয়, তাদের কাছেই কেনাকাটা করা। খুবই অল্প অল্প জিনিস দিয়ে শুরু করেছি, তো এইভাবে যদি আমরা আসলে আরও একটু সহায়তা পাই, দেখা যাচ্ছে যে আমরা এই জিনিসটা নিয়ে খুব সামনে এগিয়ে যেতে পারি। আমাদের ছোট ছোট যদি ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা যেত, তাহলে আমরা কিন্তু আরও সামনে ডেভেলপ করতে পারতাম। ভাই মারেন না কেন? আটকে গেছি। Buffering or suffering? সুইচ করুন উকলা সার্টিফাইড বাংলাদেশের ফাস্টেস্ট মোবাইল নেটওয়ার্কে। স্ট্রিমিং হবে ফুল স্পিডে। বেশি অফার, বেশি স্পিড, বেশি মানেই বাংলা লিংক। নানা ধরনের আকর্ষণীয় সুযোগ সুবিধা নিয়ে নারীদের জন্য রেডিসন ব্লুতে যাত্রা শুরু করলো ওমেন্স রিট্রিটস। ফিটনেস থেকে শুরু করে অন্যান্য সেবার কথা মাথায় রেখে 3টি বিশেষ প্যাকেজের ব্যবস্থা করা হয়েছে। অতিথিদের জন্য থাকছে পূর্ণ দিবস এবং অর্ধ দিবস সেবা গ্রহণের সুবিধা। সম্মানিত অতিথিরা 10টি স্পোর্টস ইভেন্ট, 8টি স্পা থেরাপি এবং বিভিন্ন ধরনের ডাইনিং সুবিধা গ্রহণ করতে পারবেন। জানুয়ারি থেকে জুন পর্যন্ত থাকছে 50% ছাড়। এসএসসি 2006 ও এইচএসসি 2008 ব্যাচের জাঁকজমকপূর্ণ প্রথম পুনর্মিলনে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। শনিবার সকাল থেকেই একে একে আসতে শুরু করে সতীর্থরা। দুপুরের আগেই পরিপূর্ণ হয়ে ওঠে অনুষ্ঠান স্থল। নগরীর সি ওয়ার্ল্ডে চট্টগ্রাম বিভাগের আয়োজনে অনুষ্ঠিত প্রথম পুনর্মিলনীতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন। কেক কাটার মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে চলে স্মৃতিচারণ, আড্ডা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে একটি সংগঠন। শনিবার সকালে বীরগাঁও ইউনিয়নে গণস্বাস্থ্য কেন্দ্র ও বন্ধু স্বজন সামাজিক সংগঠনের উদ্যোগে 150 শতাধিক কম্বল বিতরণ করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধু স্বজনের কেন্দ্রীয় সমন্বয়কারী শরীফুল ইসলাম খান, ছিলেন শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। প্রতিরক্ষা বাজেট বিল ইস্যুতে মার্কিন সিনেটেও উপেক্ষিত হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভেটো। মঙ্গলবার সিনেটে ভোটাভুটিতে 81-13 ভোটে পাশ হয় বিলটি। প্রেসিডেন্টের ভেটো ক্ষমতাকে অগ্রাহ্যের জন্য প্রয়োজন ছিল 2/3 প্রতিনিধির সমর্থন। বছরের প্রথম দিনে রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসের উচ্চকক্ষে ট্রাম্পের বিপক্ষে অবস্থান নেন সিনেটররা। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর প্রথমবার তার সমর্থন ছাড়াই কোনো বিল পাশ হলো কংগ্রেসে। এই ছিল আজকের সব খবরে। 24 ঘন্টায় যমুনা টেলিভিশনের সাথে থাকতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। লগ ইন করুন www.jomuna.tv, Facebook/যমুনা টেলিভিশন, YouTube/যমুনা টিভি বিডি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।